প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম-১০ম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় লেনদেন। আমরা আজকে হিসাব সমীকরণের বর্ধিত রূপ নিয়ে আলাপ করব। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। তো প্রথমত আমরা ভালো করে জেনে নিই হিসাব সমীকরণটা কি। হিসাব সমীকরণটা হলো সম্পদ সমান, অর্থাৎ এই টোটাল সম্পদ সমান টোটাল দায়। তো এদিকে থাকবে দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। উত্তোলন সবসময় বিয়োগ হবে, খরচ বিয়োগ হবে, আয় যোগ হবে, মূলধন যোগ হবে, দায় যোগ হবে, আর এদিকে টোটাল সম্পত্তি থাকবে। এটা হলো হিসাব সমীকরণ। তো আমি নিচের দিকে যখন আলাপ করব তোমরা হয়তো ধরতে কষ্ট হবে, তোমরা শুরুতে আগে সূত্রটা ভালো করে মুখস্থ করে নাও। আমার বিগত ক্লাসগুলোতে হিসাব সমীকরণ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা ছিল, তোমরা বিগত ক্লাসগুলো দেখলে আরও এক্সপিরিয়েন্স হবে তোমাদের। তো শিক্ষার্থীবিন্দু, হিসাব সমীকরণের সূত্রটা আগে ভালো করে মুখস্থ করবা, তারপরে আমরা এদিকে যাব। তো শুরুতে বলবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। তো এই হিসাব সমীকরণটা খেয়াল রাখবা, আয় যোগ হবে, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে, মূলধন যোগ হবে, দায় যোগ হবে। তো চলো আমাদের প্রথম প্রশ্ন হলো, ভিক্ষুককে প্রতিষ্ঠান থেকে 10 টাকা দেওয়া হলো। তো যিনি আমরা যে প্রতিষ্ঠান থেকে ভিক্ষুককে 10 টাকা দিলাম, এতে আমাদের ব্যবসায়ের ক্যাশের নগদ টাকা কমে গেছে 10 টাকা। এই জন্য আমরা এই যে নগদের ঘরে মাইনাস করলাম 10 টাকা। এরপরে এই যে আমাদের হিসাব বিজ্ঞানের প্রতিটা লেনদেনের আর্থিক লেনদেনের দুইটা পক্ষ থাকবে। একটা পক্ষ আমরা পেয়ে গেলাম নগদ টাকা কমে গেছে, আরও একটা পক্ষ হলো এই যে তাকে যে নগদ টাকা দিলাম, এটা ব্যবসায়ের একটা খরচ। আর আমরা জানি খরচ হলে কি হবে, বিয়োগ। এই যে খরচ হলে বিয়োগ হবে। আর খরচের ক্যালকুলেশনটা কোথায় হয়, মালিকানা সত্ত্বার করে। এই যে ব্রেকেট দেখতে পাচ্ছ, এই ব্রেকেটের ভিতরে যত লেনদেন হবে, ব্রেকেটের ভিতরে যে অ্যান্টিগুলো যে নামগুলো দেখতে পাচ্ছ, এগুলোর যে হিসাবভুক্ত হবে সবগুলো মালিকানা সত্ত্বার ঘরে হবে। অর্থাৎ মূলধনটা মালিকানা সত্ত্বার ঘরে যোগ হবে, আয় যোগ হবে, খরচ বিয়োগ হবে, উত্তোলন বিয়োগ হবে। হ্যাঁ, মেইনলি তোমরা সূত্রটা ভালো করে মুখস্থ করবা। তাহলে নগদ টাকা কমে যাচ্ছে, এই জন্য বিয়োগ করবো। অন্যদিকে এই যে ভিক্ষুককে 10 টাকা দিচ্ছি, এটা আমার ব্যবসার জন্য খরচ। আর খরচটা কি হয়, সূত্রে বিয়োগ। এই যে আমরা বিয়োগ করলাম। তোমরা ঘরটা ভালো করে আয়ত্ত করবা। এদিকে মালিকানা সত্ত্বার ঘর হবে, এখানে দায়ের ঘর হবে, আর এদিকে টোটাল সম্পদের ঘর হবে। তো সম্পদ আরও অনেক থাকতে পারে, নগদ টাকা, ব্যাংক, তারপরে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। যখন আমরা প্রশ্নে পাবো তখন আমরা ডিটেলস বিস্তারিত লিখবো যতগুলো সম্পদ থাকে। কিন্তু আমরা আজকে এখন যে অ্যান্টি নিয়ে আলাপ করতেছি, এইখানে শুধু সম্পদ হলো একটা, নগদ টাকা। যে আর্থিক লেনদেন যে প্রশ্ন নিয়ে এই মাত্র আলাপ করলাম, ভিক্ষুকে প্রতিষ্ঠান থেকে 10 টাকা দেওয়া হলো, এখানে কেবলমাত্র সম্পত্তি নগদের ঘর একটা, সম্পত্তির ঘর একটা, এই জন্য আমরা নগদ লিখছি। তো শিক্ষার্থীবিন্দু, প্রথম লেনদেন আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা সেকেন্ড লেনদেনে যাব। সেকেন্ড লেনদেন হলো ক্যাশ বাক্স থেকে চুরি 100 টাকা। তো ক্যাশ বাক্স থেকে চুরি 100 টাকা, এতে ব্যবসার নগদ টাকা কমে গেছে, ক্যাশের নগদ টাকা কমে গেছে। এই জন্য নগদ থেকে মাইনাস করলাম। ক্যাশ বাক্সের নগদ টাকা থেকে মাইনাস করলাম। অন্যদিকে এই যে চুরি হলো, এটা ব্যবসায়ের একটা ক্ষতি বা খরচ। তো খরচ হলে তো আমরা খরচটা কী করি, খরচটা এই যে বিয়োগ করি। আর এই ক্যালকুলেশনটা কোন করে হয়, বারবার বলি, এটা মালিকানা সত্ত্বার করে। এই যে মালিকানা সত্ত্বার করে আমরা বিয়োগ করলাম। তাহলে একদিকে নগদ টাকা কমে গেল, অন্যদিকে আমার খরচ, এই জন্য মালিকানা সত্ত্বার করে বিয়োগ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দ্বিতীয় নাম্বার লেনদেনটাও ভালো করে বুঝতে পারছো। এরপরে আমরা 3 নাম্বার লেনদেনে যাব। দেনাদারের নিকট হতে পণ্য ফেরত 100 টাকা। আচ্ছা, আগে আমরা বুঝিনি দেনাদার কে। যাদের নিকট আমরা ধারে মাল বিক্রি করছি, এরা হলো আমার দেনাদার। যাদের নিকট ধারে মাল বিক্রয় করছি, হিসাব বিজ্ঞানে ব্যবসার ভাষায় তাদেরকে দেনাদার বলা হয়। এখন এই দেনাদার, যখন আমরা মাল বিক্রি করছি, এই যে বিক্রি করলাম, তো বিক্রি যখন আমরা করছি, যখন বিক্রি করছিলাম তখন তার থেকে চিন্তা করছি টাকা পাবো।
টাকা পাবো, দেনাদার মানে কি টাকা পাবো, অর্থাৎ ধারে মাল বিক্রি করছি কি, বাকিতে বাকিতে মাল বিক্রি করছি। তো এখন বিক্রি করছি, সে আমাকে টাকা দিবে, সে আমার দেনাদার। এখন হঠাৎ করে সে পণ্য ফেরত দিয়ে দিছে, এখন কি তার থেকে আমরা টাকা পাবো? অবশ্যই না, সে আর টাকা দিবে না, কেননা সে তো মালই ফেরত দিয়ে দিছে, সে কি টাকা দিবে না। তাহলে আমার দেনাদার কি কমে গেল না বেড়ে গেল? তোমাদের কাছে আমার প্রশ্ন, নিশ্চয়ই তোমরা বলবে না দেনাদার তো এখন নাই, দেনাদার কমে গেল, তাহলে দেনাদারকে আমি কমিয়ে দেব। হ্যাঁ, দেনাদার 100 টাকা মাইনাস হবে। আচ্ছা, দেনাদার কেন সম্পদের ঘরে লিখলাম? একটা লোক থেকে আমি অনেক টাকা পাবো, এই এই যে টাকা পাবো নিশ্চিত, এটা আমার সম্পদ। একটা লোক থেকে যে তুমি টাকা পাবা, এটা তোমার কিন্তু সম্পদ। এই টাকাটা ব্যাংকে থাকা যে কথা, তোমার ক্যাশে থাকা সে কথা। কেননা তুমি যে ধারে মাল বিক্রি করছো, তুমি নিশ্চিত জানো তুমি টাকা দিবে, নাহলে তো তুমি মাল বিক্রি করতে না। হ্যাঁ, অবশ্যই দেনাদার সম্পদ। একটা লোক থেকে আমি টাকা পাবো, এটা আমার সম্পদ। তো এই যে পণ্য ফেরত দিয়ে দিছে সে, সে আর টাকা দিবে না, তাহলে আমার দেনাদার কমে গেল, এই জন্য দেনাদার মাইনাস। অন্যদিকে আরেকটা পক্ষ আমরা এখন নির্ণয় করব। তো আমরা এখন চিন্তা করব যে মালটা যখন বিক্রি করছিলাম, তখন আমি আয় চিন্তা করছি, আয়, কারণ এই বিক্রি করলে আয় হয়, স্বাভাবিক কথা, বিক্রি করলে আয় হয়। তো আমরা তখন আয় চিন্তা করছি, যখন মাল ধারে বিক্রি করছি তখন আমার আয় চিন্তা করছি। এখন সে মাল দিয়ে দিছি, এখন কি আর আমি আয় চিন্তা করতে পারবো? না, আয় এখন আমার বাড়ছে না কমছে? কমে গেছে। আর আমাদের সূত্রে লেখা আছে আয় যদি বাড়ে যোগ, আয় বাড়লে যদি যোগ হয়, তো কমলে অবশ্যই মাইনাস হবে, তার উল্টোটা হবে, নিশ্চয়ই কমলে মাইনাস বিয়োগ করব। হ্যাঁ, আর এই আয় আর ব্যয় খরচের ক্যালকুলেশনটা হবে কোন করে? মালিকানা সত্তার করে। তাহলে আয় কমে গেছে, আয় কমলে আয় বাড়লে যোগ, কমলে বিয়োগ। একদিকে আয় কমলো, অন্যদিকে যে লোক থেকে টাকা পেতাম, যে আমার দেনাদার ছিল, এই লোক আর দেনাদার নাই, কেননা সে পণ্য ফেরত দিয়ে দিছে, দেনাদার কমে গেছে, এই জন্য মাইনাস করলাম। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি 3 নম্বর লেনদেনটা বুঝতে পারছো। এরপরে আমরা 4 নম্বর লেনদেনে যাব। 4 নম্বর লেনদেন হলো ব্যাংক হতে সুদ পাওয়া গেল। আচ্ছা, ব্যাংক যে আমাকে সুদ দিল, সুদ যে সুদ দিছে, এই সুদটা কি আমরা হাতে ক্যাশে নিই? না, সে আমার এই সুদটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়, এতে করে আমার ব্যাংকের টাকা আরও বেড়ে যায়। তার মানে একটা ব্যাংক নামক সম্পত্তি, অর্থাৎ ব্যাংক হিসাবটা হলো সম্পদ। ব্যাংকে তোমার কোটি কোটি টাকা থাকবে, এটা সম্পদ না, এটা হলো ব্যাংকটা হলো সম্পত্তিবাচক হিসাব। তাহলে ব্যাংকটা আমরা সম্পত্তির দিকে লিখব। হ্যাঁ, ব্যাংকটা হলো সম্পত্তিবাচক। তো এখন এই যে সুদ পাইছি, এই টাকাটা আমার ব্যাংকে বেড়ে যাবে না? হ্যাঁ, আমরা ক্যাশ নিই না, এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে বেড়ে যায়। তার মানে কি, আমার ব্যাংকে টাকা বাড়ছে। হ্যাঁ, মনে করো 10 টাকা ধরে নিলাম। হ্যাঁ, 10 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আমার 10 টাকা বাড়ছে। হ্যাঁ, আমরা যোগ করলাম, ব্যাংকে 10 টাকা বাড়ছে। অন্যদিকে এই সুদটা হলো আমার ব্যবসায়ের আয়, এই যে একটা আয় জাতীয় হিসাব, এই যে টাকা পেলাম হঠাৎ করে একটা সুদ দিল, এটা আয়। আর আয় হলে আমরা কি করি, আমাদের সূত্রে লেখা আছে আয় হলে কী করব, যোগ। হ্যাঁ, তাহলে আমরা আয়, এই ক্যালকুলেশন সবগুলো হয় মালিকানা সত্তার ঘরে। তো মালিকানা সত্তার ঘরে কী হবে, যোগ। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি এই লেনদেনটা বুঝতে পারছো। এরপরে সিরিয়াল নাম্বার আমি 5-এ যাব। তো 5-এর প্রশ্ন হলো দেনাদারের নিকট হতে পাওয়া গেল 100 টাকা। আচ্ছা, একটু আগে আমি দেনাদার কি ক্লিয়ার করছিলাম তোমাদের, দেনাদার কি আমি বলছি। তো আমি আবারও রিপিট করব তোমাদের বুঝার সুবিধার্থে। দেনাদার মানে হলো যার থেকে আমি টাকা পাবো, একটা লোক থেকে আমি টাকা পাবো, ব্যবসায়ীর ভাষায় সে হলো দেনাদার। তো আমি তার থেকে টাকা পাই গেছি, 100 টাকা পাইছি। এখন সে কি আমার আর দেনাদার আছে? আমি কি আর তার থেকে পাবো? তোমরা নিশ্চয়ই বলবে না না, আর পাবো না, পেয়ে গেছি। তো তাহলে আমার দেনাদার কি বাড়ছে না কমছে? দেনাদার কমে গেছে। হ্যাঁ, তাহলে আমরা দেনাদার কমে গেছে, আমরা দেনাদারের ঘরে বিয়োগ করব। 100 টাকা দেনাদার কমে গেছে, টাকা পেয়ে গেছি, এ কথার অর্থ হলো কি, দেনাদার কমে গেছে। দেনাদার মানে আমি যার থেকে পাবো সেই আর কি। তো আমি তো পেয়ে গেছি, এখন আর দেনাদার রাখা যাবে না, দেনাদারটা বিয়োগ করে দেব।
আর দেনাদার সম্পদ অ্যাকাউন্ট একটু আগে আমি ব্যাখ্যা করছি 3 নম্বর লেনদেনে। হ্যাঁ, দেনাদার মানে সম্পদ, অর্থাৎ একটা লোক থেকে আমি অনেক টাকা পাবো, এই টাকাটা ব্যাংকে থাকা যে কথা, ক্যাশে থাকা যে কথা, তার থেকে থাকাও সে কথা, এটা আমার সম্পদ। এই জন্য দেনাদার সম্পদের পাশে লিখছি। আচ্ছা যাক, তো এখন টাকা পেয়ে গেছি, এই লোককে আর দেনাদার রাখা যাবে না, এই জন্য দেনাদার মাইনাস করে দিলাম। তো সেক্ষেত্রে বিন্দু অন্যদিকে আরেকটা পক্ষ আমাকে নির্ণয় করতে হবে। তো সে পক্ষ হলো, আমি তাতে কিন্তু ক্যাশ টাকা পাইছি, ক্যাশ টাকা, নগদ টাকা পাইছি না। এই যে দেনাদার থেকে 100 টাকা পাওয়া গেল, নগদ টাকা পাইছি, তার মানে কি নগদের ঘরে 100 টাকা বাড়বে। তো সেক্ষেত্রে বিন্দু আশা করি তোমরা 5 নাম্বার লেনদেনটাও বুঝতে পারছো। এরপরে সর্বশেষ লেনদেন, তো সেক্ষেত্রে বিন্দু এরপরে সর্বশেষ 6 নাম্বার লেনদেন, 100 টাকার পণ্য ফেরত। আচ্ছা, পণ্য ফেরত আসছে এই কথার অর্থ হলো কি, আগে আমরা মাল বিক্রি করছি, বিক্রয় না করলে কি সে ফেরত দিতে পারবে? সে পণ্য পাবে কই? আগে আমরা কি করতে হবে? বিক্রয় করতে হবে। তো এখন আমরা যখন বিক্রি করছিলাম তখন আমরা দুইটা জিনিস চিন্তা করছি। কি কি? একটা হলো বিক্রি করলে আমার আয় হয়, তখন আয় চিন্তা করছি। যখন মালটা বিক্রি করছি তখন কি কি চিন্তা করছি? আয়। তো এখন মাল ফেরত দিয়ে দিছি, আমি কি আর আয় চিন্তা করতে পারবো না? বর্তমানে আয় কমে গেছে। তো আয় কমলে কি হয়? আয় বাড়লে যদি যোগ হয় তাহলে কমলে হবে মাইনাস। তো আমরা আয়টা মাইনাস করবো। 100 টাকার পণ্য ফেরত আসছে, আমরা আয় বিয়োগ করব। আয় বাড়লে যোগ, আয় বাড়লে হবে, সূত্রে কি লেখা আছে আমাদের সূত্রে? আয় বাড়লে, আমাদের সূত্রে লেখা আছে আয় বাড়লে কি হবে? যোগ। তো এইখানে আয় কমছে আমার, এই জন্য বিয়োগ হবে। আর এই ক্যালকুলেশনটা কোথায় হবে? মালিকানা সত্তার ঘরে হবে। এই টোটাল ব্র্যাকেটের ক্যালকুলেশন, এই টোটাল ব্র্যাকেটের ক্যালকুলেশন করে যা পাই এগুলো মালিকানা সত্তার ঘরে হবে। তো সেক্ষেত্রে আয় বাড়লে যোগ হয়, তাহলে কমলে বিয়োগ হবে, স্বাভাবিক। তো এখন প্রশ্ন হলো, এটা আগে আয় কিনা, এটা বুঝবো কীভাবে? এই যে 100 টাকার পণ্য ফেরত দিল, হ্যাঁ 100 টাকার পণ্য যে ফেরত দিছে, তো এই কথার অর্থ কি? আগে আমরা মাল বিক্রি করছি, বিক্রয় না করলে কি সে ফেরত দিতে পারবে? বিক্রয় না করলে, তাহলে বুঝতে হবে আগে আমরা মাল বিক্রয় করছি। তো যখন বিক্রি করছি তখন এটা কি চিন্তা করছি? আয়। আয়। তো এখন তো আর আয় নেই, মাল দিয়ে দিছে, আর আয় আছে না কি? আয় এখন বর্তমানে কমছে, এই জন্য আয়টা বিয়োগ করে দেব। তো সেক্ষেত্রে বিন্দু এরপরে, তো আমরা যখন মালটা বিক্রি করি ধারে, তখন দুইটা জিনিস চিন্তা করি। একটা পক্ষ তো আমার আয় হয়েছে, আয় যেটা আমরা লিখছি, আর একটা পক্ষ হলো তার থেকে টাকা পাবো। সে মাল যে ধারে বিক্রি করছি তার থেকে আমরা টাকা পাবো না, পাবো, আর সেটা হলো দেনাদার। তো আমি 3 নাম্বার এবং 5 নাম্বার লেনদেনে দেনাদার কি আমি ব্যাখ্যা করছি। দেনাদার মানে একটা লোক থেকে আমি টাকা পাবো। তো এখন সে যে পণ্য ফেরত দিয়ে দিছে, আমি কি আর বলতে পারবো তার থেকে টাকা পাবো? অবশ্যই না। সে আমাকে পণ্য ফেরত দিয়ে দিছে, এখন আর আমি বলতে পারবো না যে আমি তার থেকে টাকা পাবো। তার মানে বর্তমানে দেনাদার কমছে। তো দেনাদার কমলে আমরা বিয়োগ করব। দেনাদার হিসাবে আমাদের মাইনাস হবে। দেনাদার 100 টাকা। তাহলে একদিকে আমাদের আয় কমছে, অন্যদিকে দেনাদার কমে গেছে। আর দেনাদারটা সম্পদ অ্যাকাউন্ট, আমি এর আগে ব্যাখ্যা করছি দেনাদার কীভাবে সম্পদ হয়। তাহলে সেক্ষেত্রে বিন্দু একদিকে আমার আয় কমে গেছে, এই জন্য বিয়োগ করলাম। অন্যদিকে তার থেকে এখন আর টাকা পাবো না, দেনাদার কমছে, এই জন্য আমরা বিয়োগ করলাম। তো তোমরা আশা করি আজকের ক্লাসটা ভালো করে বুঝতে পারছো। তো শুরুতে বলবো তোমরা সূত্রটা ভালো করে মুখস্থ করবা। আগে সূত্রটা, হিসাব সমীকরণের সূত্রটা মুখস্থ করবা, আর আমার বিগত ক্লাসগুলো একটু দেখবা, বিশেষ করে প্রথম ক্লাস আমি হিসাব সমীকরণের বর্ধিত রূপ সম্বন্ধে ডিটেলস আলাপ করছি। তো গত কয়েকটা ক্লাসে আমি গুটি কয়েকটা অ্যান্টি নিয়ে আলাপ করছি, পৃথক। তো ইনশাল্লাহ এরপরে আমি বিস্তারিত একটা অঙ্ক নিয়ে কথা বলবো। তো তোমরা আমার পরবর্তী ক্লাসের উপর চোখ রাখো, তো আশা করি আরও ভালো বুঝতে পারবা। এরপরে আমরা সম্পূর্ণ একটা ম্যাথ নিয়ে আলাপ করব। তো এই শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে আমি শুরুতে বলবো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, এতে আমার শ্রম সার্থক হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো।